আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজ, গান্না বাজার, ঝিনাইদহ হতে আমি মহাদেব কুমার বিশ্বাস, প্রভাষক বাংলা অনলাইন ক্লাসে 2020-2021 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা সাহিত্যে যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে একটু সাধারণ ধারণা দেব। কেননা কোনো জিনিস পড়তে গেলে আসলে সেই বিষয়টির ইতিহাস সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। তারই আলোকে আমি তোমাদের আজকে বাংলা সাহিত্যের যে ইতিহাস আমাদের আছে, সেই ইতিহাস সম্পর্কে একটু সামান্য ধারণা দিতে চাইছি। এখানে আমরা বাংলা সাহিত্য সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা লিখব বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস। তো বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের এখানে পণ্ডিতরা এই বাংলা সাহিত্যটাকে তিনটি প্রধান যুগে ভাগ করেছেন। এই তিনটি প্রধান যুগে ভাগ করার মধ্য দিয়েই আমরা আজকের যে আধুনিক, আমরা বলেছি প্রাচীন, মধ্য, আধুনিক, এই তিনটি যুগ বিভাগ আছে। এই যুগ বিভাগের যে সাহিত্য, সেই সাহিত্যটাই আজকে আমাদের বর্তমান আধুনিক যুগের সাহিত্য। তো আমরা সেই আলোকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। পণ্ডিতরা যেভাবে আমাদের বিচার বিশ্লেষণ করেছে, তাতে আমাদের প্রথমে যে বিষয়টি আছে সেটা আছে আমাদের 1 নম্বরে আসে প্রাচীন যুগ। প্রাচীন যুগ আমাদের 1 নম্বরে আসে। 2 নম্বরে আসে আমাদের মধ্যযুগ। 3 নম্বরে আমাদের আসে আধুনিক যুগ। তো এখানে প্রাচীন যুগের যে সময়টা পণ্ডিতরা নির্ধারণ করেছেন সেটা আছে এমন 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবার কেউ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বলেছে। আসলে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে আমাদের প্রাচীন যুগ, সেটার পক্ষে মত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে প্রাচীন যুগ, সেই যুগ সম্পর্কে আমাদের মতামত দিয়েছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা এই যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে। আর এইটা গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল প্রকাশকাল, আমরা যেটা বলি প্রকাশ পেয়েছিল প্রকাশকাল গ্রন্থকালে, গ্রন্থ হিসেবে সেটা 1916 সালে। এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। নেপালের রাজদরবারের একটি গ্রন্থাগার থেকে তিনি এই চর্যাপদের গ্রন্থটি আবিষ্কার করেছিলেন। কে? মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে একটি গ্রন্থাগার থেকে তিনি এই চর্যাপদের গ্রন্থটি আবিষ্কার করেন। এটা আমাদের বাংলা সাহিত্যের একমাত্র প্রাচীনতম নিদর্শন। এরপরে আমরা
চলে আসি মধ্যযুগে। আমাদের মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। 1201 থেকে 1800 সাল পর্যন্ত। কিন্তু এর মধ্যে এই 1201 থেকে 1350 এই সময়টাকে পণ্ডিতেরা অন্ধকার যুগ হিসেবে উল্লেখ করেছেন। কেন অন্ধকার যুগ হিসেবে উল্লেখ করেছেন? আসলে এই সময় বাংলা সাহিত্যের তেমন উল্লেখযোগ্য গ্রন্থ পাওয়া যায়। আমরা যে কয়েকটি গ্রন্থের নাম পেয়েছি, শূন্য পুরাণ, শেখ শুভোদয়া, এই গ্রন্থে নিরঞ্জনের উষ্মা, এই গ্রন্থের নিয়ে পণ্ডিতের মধ্যে মতভেদ আছে। তারা এটাকে চতুর্দশ শতাব্দী বা 15দশ শতাব্দী এরকম মতবাদ রয়েছে, এই সময় রচিত বলে মনে করেছেন। এবং সেই জন্য এইটাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে উল্লেখ করা হয়েছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এই 1350 খ্রিস্টাব্দ থেকে যে আমাদের মধ্যযুগের সূচনা, সেই মধ্যযুগের 1350 থেকে 1800 পর্যন্ত যে মধ্যযুগের সূচনা আমরা পেয়েছিলাম, এখানে উল্লেখযোগ্য প্রথম যে নিদর্শনটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের প্রথম সাহিত্যের নিদর্শন। এই গ্রন্থটা আবিষ্কৃত হয়েছিল 1909 সালে এবং গ্রন্থ আকারে প্রকাশকাল হচ্ছে 1916 সালে। এবং এই বইটি আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ, বনবিষ্ণুপুরের কাছে কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মহাশয়ের গোয়ালঘাট থেকে তিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন এর কাব্যটি আবিষ্কার করেন। এখানে বইয়ের সম্পূর্ণ অংশ পাওয়া যায়নি, প্রথম অংশ এবং শেষ অংশ এখানে ছেঁড়া ছিল, যার কারণে এটা রচয়িতা সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও বইয়ের মধ্যে বড়ু চণ্ডীদাস সম্পর্কে একটু উল্লেখ ছিল বিধায়, ধারণা মানে সেখানে লেখা ছিল বিধায় বড়ু চণ্ডীদাস সম্পর্কে একটু লেখা পাওয়া গেছে বিধায় এটাকে পণ্ডিতরা বড়ু চণ্ডীদাস লিখেছেন বলে ধারণা করেছেন। রচয়িতা বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস এটা অনুরচনা করেছেন। আর এটা আবিষ্কার করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। তো এখানে প্রাচীন যুগের যে সাহিত্য চর্যাপদ আমরা বলছি, এই চর্যাপদে মূলত ব্যক্তি প্রধান উল্লেখ ছিল, যে ব্যক্তিত্বকে প্রকাশ করাই প্রধান ছিল প্রাচীন যুগে। আর মধ্যযুগের সাহিত্যে ধর্ম প্রচার করার উদ্দেশ্য ছিল। আর আধুনিক যুগের যে সাহিত্য, সেখানে মানুষকে প্রধান হিসেবে দেখানো হয়েছে এবং মানবতাকেই প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে এবং কুসংস্কারকে যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই মধ্যযুগে আরও অনেক সাহিত্য পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে মঙ্গল কাব্য, তারপরে মুসলিম সাহিত্য, নাথ সাহিত্য, এভাবে অনেকগুলো সাহিত্যের কথা আমরা এখানে বলতে পারি। যেমন
আহ, আহ, ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, রামায়ণ মহাভারত, শ্রী চৈতন্যদেব দেব ও বৈষ্ণব পদাবলী এ সম্পর্কেও কিন্তু ধারণা এখানে রয়েছে, যে এখানে উল্লেখ করা রয়েছে যে এইগুলো মধ্যযুগে রচিত। এই দুই যুগের সাহিত্যের একটি বৈশিষ্ট্য ছিলেন, এই দুই যুগের সাহিত্যটাই ছিল পদ্য নির্ভর, এই দুই যুগের সাহিত্য ছিল পদ্য নির্ভর, কিন্তু আধুনিক যুগে এসে সাহিত্য হয়ে গেল গদ্য, গদ্য। আর এই দুই যুগের সাহিত্য হচ্ছে পদ্য, পদ্য নির্ভর সাহিত্য হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ, কিন্তু আধুনিক যুগের সাহিত্য হলো গদ্য নির্ভর। আমাদের আধুনিক যুগের যে সময়কাল সেটা হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত, 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। আমাদের এখানে উল্লেখ করার মতো একটি ঘটনা, যে শুধু আমাদের দেশের না, বিদেশিরাও আমাদের সাহিত্য নিয়ে চর্চা করেছেন এবং তারাও আমাদের সাহিত্যে অবদান রেখেছেন। এ সম্পর্কে আমরা উইলিয়াম ক্যারির কথা জানি, যিনি ইংল্যান্ড থেকে কলকাতায় এসেছিলেন এবং সেখানে সে একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, ফোর্টিলাম কলেজ। সেই কলেজে তিনি বাংলা বিষয়ে পড়াতে যে বাংলা তেমন উল্লেখযোগ্য গ্রন্থ না পেয়ে তিনি নিজেই ইতিহাসমালা ও কথোপকথন নামে দুটি বাংলা বই লিখেছিলেন এবং তার পণ্ডিতদের দিয়ে আরও তিনি বই রচনা করেছিলেন। সেরকম পণ্ডিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, গোলকনাথ শর্মা। এরা ওই সময় আমাদের ফোর্টিলাম কলেজে বাঙালিদের বাংলা পড়ানোর জন্য এই বইগুলো রচনা করেছিলেন এবং পরবর্তীতে সেই ধারা থেকে আমাদের আধুনিক যুগের সূচনা। এরপর আমাদের আসে ঈশ্বরগুপ্ত, তারপরে আসে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরকম পর্যায়ক্রমে অনেক কবি সাহিত্যিক আমাদের আধুনিক যুগের এই ধারাটাকে সমৃদ্ধ করেছেন। আমরা আধুনিক যুগে এসে উপন্যাস, নাটক, গল্প, প্রবন্ধ, ছোট গল্প এগুলো আমরা পেয়েছি। তো আধুনিক যুগের যে সাহিত্য, সেই সাহিত্যকে আমরা এখন বর্তমান সময়েও সেটাকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। তো মূলত 1801 থেকে বর্তমান পর্যন্ত যে সাহিত্যিকরা আমাদের সাহিত্য রচনা করেছেন সেটা হচ্ছে আমাদের আধুনিক যুগের সাহিত্য। তো এই তিনটা যুগের সাহিত্য আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এই তিনটা যুগের উল্লেখ আছে। আমরা এই তিনটা যুগ সম্পর্কে যদি আমাদের সাধারণ ধারণা থাকে, তাহলে আমি পড়ার সময় কোনো প্রবন্ধ, গল্প পড়ার সময় আমি কবি লেখকের সময় ধরে আমি উল্লেখ করতে পারবো যে আসলে এটা এই সময়ে রচিত, এই সময়ে ওই সময় কী ছিল, এই বিষয় সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। আসলে কোনো লেখক সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা না আসে, তাহলে সেই লেখা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা আসে না। তো সেই জন্য আমরা এই সাহিত্যের ইতিহাসের যে যুগ বিভাগ সময়, এই সময়কালটা দেখানোর চেষ্টা করলাম। আসলে খুব সংক্ষিপ্ত আকারে এটা দেখানো হলো। আর এইটা থেকে তোমরা যে ধারণাটা পেলে, এই ধারণা নিয়ে পরবর্তীতে যে আমরা যখন পড়বো তখন আমরা আরও এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো মনে করি যে আজকে এই সংক্ষেপে যে সাহিত্যের ইতিহাস সম্পর্কে যে আলোচনা করালো, সে আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।